বিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মাঝ আকাশের বিমানে আগুন। বিধ্বংসী আগুনে পড়ে মৃত্যু অন্তত 150 যাত্রীর। কাঠমান্ডু থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বংসী আগুন যাত্রীবাহী বিমানে। আগুন লাগার কারণ সম্পর্কে ধোঁয়াশা। আবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, কাঠমান্ডু থেকে উড়ে যাওয়ার মধ্যেই বিমানে মাঝ আকাশে আগুন। তুষারে মোড়া হিমবাহ প্রান্তর। পূর্ণচন্দ্রের জ্যোৎস্না ইয়ালুং হিমবাহের সাদা বরফে মোড়া গিরিপথগুলিকে মোলায়েম আলোয় মুড়িয়ে রেখেছে। বরফের কঠিন চাঁইয়ের উপরে ঝুরঝুরে টাটকা বরফগুলোকে যেন ফ্রিজে রাখা ভ্যানিলা আইসক্রিমের মতো লাগছিল। 3 দিন বাদে এমন মনোরম আবহাওয়া পাওয়া গেল। নিঃসন্দেহে তাপমাত্রা হিমাঙ্কের নিচে, তবু এমন স্তব্ধ, নিঃসঙ্গ, হাওয়াবিহীন, গম্ভীর অথচ নির্ঝঞ্ঝাট রাতের জন্য কত অভিযাত্রী অপেক্ষা করে রয়েছে, কত বিনিদ্র রজনী, তার হিসেব নেই। অশান্ত হিমালয় অবিচল থেকে ফিরিয়ে দিয়েছে তাদের। পূর্ণিমার চাঁদ এখানে ঝলসানো রুটি নয়, বরং ড্রোন ভিউয়ে দেখা কলকাতার আস্ত ময়দানটার মতো লাগছে, নিটোল একটা মায়াবী চাকতির মতো। হিমালয় আমাকে আর ঋতবানকে ফিরিয়ে দেয়নি। গত 2 রাতের ক্লান্তিহীন তুষারপাতের পর শান্ত সমাধিস্থ হয়েছে কাঞ্চনজঙ্ঘা। পূর্ণিমার যে রূপ সে সচরাচর প্রকাশ করে না, আজ রাতে তাতে আর আড়াল রাখেনি প্রকৃতি। তাঁবুর ভিতরে একে অপরের খুব কাছে বসে সেই দৃশ্য এক অনির্বচনীয় ভঙ্গিতে উপভোগ করছিলাম আমরা। কারো মুখে কোনো কথা নেই, কোনো শব্দ নেই প্রান্তরে। একটু পরে আমরা দেখলাম খুব ধীরে ধীরে তুষারপাত হতে শুরু করেছে। এই 3 দিনে অবিরাম তুষারপাতের তুলনায় এটা কোথায় যেন একটু আলাদা। মনে হয় এই সুন্দর রাতের সঙ্গে তাল মিলিয়ে যেন কেউ কাঞ্চনজঙ্ঘার একেবারে মাথার উপর থেকে ধীরে ধীরে আইস ক্যান স্প্রে করে চলেছে। একেই হয়তো বলে শ্রেষ্ঠ মধুচন্দ্রিমা। ঠান্ডাটা বোধহয় আরও একটু বাড়ল। কম্পিত হাতে ঋতবানকে আরও খানিকটা জড়িয়ে ধরলাম আমি, ঋতবানও। এরপর মুখের উপর থেকে মাস্কটা নামিয়ে আমাকে আরও কাছে টেনে নিল ঋতবান। চুমু খেলো একটু একটু করে, আর একটু একটু করে আমাদের দুজনের চোখটা বন্ধ হয়ে এলো। আচমকা মোহগ্রস্ততা কেটে গেল আমাদের এক লহমায়। আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছে ততক্ষণে। কে কে ডাকছে ওভাবে? আওয়াজ পেয়েছিস তুই? আমিও তাই ভাবছি। ভুল শুনলাম না তো? আরে বাবা, দুজনে কি করে একসঙ্গে ভুল শুনবো? দাঁড়া, কথা বলিস না। এবার একটু আস্তে, কিন্তু আবারও শোনা গেল সেই আর্তনাদ, সঙ্গে একটা গোঙানির মতো শব্দ। এক লহমায় আমি উঠে দাঁড়ালাম। গ্লাভসটা পরে নিতে নিতে ঋতবানও বাইরে বেরিয়ে এলো। চারিদিক তেমনই স্নিগ্ধতায় মোড়া, নিশ্চুপ, শব্দহীন সবকিছু। আমি একটু এগিয়ে যাচ্ছিলাম। ঋতবান পিছু ডাকলো, আলায়কা, একা যাস না। নভেম্বরের মাঝামাঝি এই শীতের শুরুতে আর কোনো তাঁবু পড়েনি আশেপাশে। আমরা যখন দিন 3 আগে এই গ্লেসিয়ারে এসে তাঁবু ফেলি, তাও কিছু ট্রেকার ছিল তখন। বেস ক্যাম্পে যাওয়ার রাস্তায় উঠে এসেছিলাম আমরা। ইয়ালুং গ্লেসিয়ারের এই ঢাল উপর রাস্তায় আর কোনো সহযাত্রী ছিল না আমাদের। কেউ এই 3 রাতে এসে পৌঁছয়নি। এমনই এক রহস্যময় অপার্থিব প্রেক্ষাপটে আমরা প্রায় একই সঙ্গে দেখতে পেলাম আমাদের পাশেই গাইডের তাঁবুতে আলো জ্বলে উঠেছে। ছেলেটার বয়স 22 থেকে 23-এর আশেপাশে, রোগা,
কিন্তু দুর্দান্ত চেহারার ছেলে। মাথার চুলগুলো মিলিটারিদের মতো কেটে রাখা, ইচ্ছেও মিলিটারি হওয়ার। সেই কারণেই কাঠমান্ডু থেকে এই এত দূরে এই বিপদে মোড়া রাস্তায় খানিকটা শখ আর খানিকটা উপার্জনের আশায় চলে আসে ও। নামটাই তো বলা হয়নি, ওর নাম ভূষণ, ভূষণ থারু। একমাত্র এই সঙ্গীটি ছাড়া আমাদের মধুচন্দ্রিমার স্পেশাল ট্রেকে আর কোনো সাথী নেই। তাঁবুর চেনটা খুলে বাইরে বেরিয়ে এলো ভূষণ। গত 7 দিন ধরে ভূষণ আছে আমাদের সঙ্গে, কিন্তু কখনোই ওকে কোনো অবস্থাতেই ভীতু বলে মনে হয়নি আমাদের। এখন কেন জানি না ভূষণকে যেন চেনাই যাচ্ছে না। সাব, সাব, প্লিজ প্লিজ আপনারা তাঁবুতে ঢুকে যান স্যার। কেন ভূষণ, কি হয়েছে? শুনতে পেলেন না? হ্যাঁ পেয়েছি, কিন্তু কে? শ্শ্, শ্শ্, এখন কোনো কথা নয়, প্লিজ আপনারা ভেতরে চলে যান, আলো বন্ধ করে দিন, কোনো কথা না বলে। এই এক মিনিট, কেউ একজন হেল্প চাইছে। আমরা সব শুনেও ঘুমিয়ে পড়ব? তোমার কি হয়েছে বলো তো ভূষণ? সাব, সাব, আমার কিছুই হয়নি, আমাদের অনেক কিছুই হতে পারে। প্লিজ এখন আমি যা বলছি সেটাই করুন, বাইরে বের হবেন না সাব। যে যত খুশি ডাকুক, এমনকি আমিও যদি ডাকি, বাইরে বেরোবেন না কোনো অবস্থাতেই। সকালটা হলো সামনে কাঞ্চনজঙ্ঘার ঘুমন্ত বুদ্ধকে দেখে। একেবারে ফ্রেশ একটা সকালে হাড় কাঁপানো ঠান্ডা যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছিল আমাদের। স্লিপিং ব্যাগের চেন থেকে নিজেকে বের করে এনে ঋতবান একটা সিগারেট ধরালো। শান্ত প্রকৃতির ছন্দ কাটল বেশ কয়েকবার লাইটারের টুকটুক শব্দে। আমি উঠে বসলাম। ঋতবান বাঁ হাতের বুড়ো আঙুলটা বাড়িয়ে চোখের তলাটা আলতো করে একটু ঘষে দিচ্ছিল। কিরে, সারা রাত তো 2 চোখের পাতা এক করতে পেরেছিস বলে মনে হচ্ছে না, কেন এত টেনশন করছিস? টেনশন করছি না ঋতপান, কিন্তু চিন্তা করে দেখ, বর্ণনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে নাকি? মিলছে কিছুটা, কিন্তু হোয়াট ঋতবান? তোর জেঠু তো সেবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, পুরো ট্রেকটা উনি কমপ্লিটও করতে পারেননি ডিউ টু হিজ ব্রিদিং প্রবলেম, রাইট? ড্রাউজি অবস্থায় উনি যা শুনেছেন বা যা দেখেছেন, তা কি পুরোটা বিশ্বাস করা ঠিক হবে? আমি চুলগুলো বেঁধে নিলাম অনেকটা বিরক্তি নিয়ে। তারপর রাকস্যাক থেকে জেঠুর ডায়েরিটা বের করে আনলাম। ডায়েরিটা ব্রাউন কালারের, চারদিকে একটা পিতলের ফ্রেম, ওটার বয়স আর আভিজাত্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ডায়েরিটার উপরে সোনালি অক্ষরে লেখা 1972, ভিতরে লেখা জেঠুর নাম ডক্টর সৈয়দ মুজতাক সিরাজ। সবুজ কালিতে লেখা জেঠুর নামটার উপর একটু হাত বুলিয়ে নিলাম আমি। মনে হলো বুকে একটু একটু করে বল পাচ্ছি। আর পরক্ষণেই সেই শক্তিটা মিলিয়ে গেল ঋতবানের এক নাগারে বলা কথাগুলো শুনতে শুনতে। এখনই এখানকার রাস্তাঘাট দেখছিস তো কি হাল? প্রপার পায়ে হাঁটার রাস্তাটুকুও কোনো কোনো অংশে এখানে নেই বললেই চলে। ক্লাইম্বিং না জানা থাকলেই গ্লেসিয়ারের পথে উঠে আসা একরকম প্রায় অসম্ভব। আর তোর জেঠু যখন এই ডায়েরিটা লিখেছে, তখন এখানকার কি অবস্থা ছিল একবার কল্পনা কর। উনি তো তোর আর আমার মতো হানিমুন করতে আসেননি। এটা আমার কাছে শুধু হানিমুন নয় ঋতবান, জেঠু এসেছিলেন হিমবাহের পশু পাখি নিয়ে গবেষণা করতে, আর সেটা করতে করতেই উনি এই অভিজ্ঞতার মুখোমুখি হন। ডায়েরির অনেকটা পাতা ফাঁকা, কিন্তু জেঠু হারিয়ে যাওয়ার পর তার তাঁবু থেকে যে কটা জিনিস পাওয়া গেছে তার মধ্যে এটা সব থেকে প্রেশিয়াস ঋত। আমি তোকে আগেই বলেছি, এই রহস্যের সমাধান করাটাই আমার কাছে সব থেকে বড় মোটিভ। আই নো দ্যাট, কিন্তু তুই আজকের দিনের সঙ্গে এত বছর আগেকার একটা এক্সপিরিয়েন্সকে কি করে মেলাবি একা? মেলাতে না পারলে চলে যাব। সব রহস্য যে জানতেই হবে সেটা কথা নয়,
কিন্তু তুই জানিস বাড়ির সবার আপত্তিতে আমি হিমালয়ের অনেকগুলি প্রান্ত ঘুরে এলেও এই সাইডে কখনো আসতে পারিনি। আর আমার ছেলেবেলার হিরো আমার জেঠুর অন্তর্ধানের রহস্য আমার কাছে অজানাই থেকে গেছে। তাই আমি হানিমুনে প্যারিস, নরওয়ে বা গোয়া, হিমাচল বলিনি। আমি বিয়ে করেছিলাম তোর সঙ্গে কারণ আমি জানি তুই আমার সঙ্গে এই রহস্যের পর্দা সরিয়ে দিবি। কিন্তু কি? কিন্তু তুই যেভাবে আমাকে অবিশ্বাস করছিস তাতে আমার মনে হয় না এত দূর এসেও তার কোনো সমাধান হবে। কথাটা বলতে বলতে আমরা তাঁবু থেকে যে কখন বেরিয়ে এসেছি আর কখন যে পাশাপাশি হাঁটতে হাঁটতে গ্লেসিয়ারের চ্যাটালো জায়গাটার শেষ প্রান্তে খাদের খুব কাছাকাছি চলে এসেছি সত্যিই জানি না। আর 2 পা হাঁটলেই হয়তো ঘটে যেতে পারত অনেক বড় বিপদ। আমার হাতটা ধরার জন্য ঋতবান সবে মাত্র একটা বড় পা ফেলেছে, অমনি সঙ্গে সঙ্গে একটা চিৎকারে মাথাটা ঘুরে গেল আমার। দেখলাম ঋতু নিজেকে সামলে নিয়ে পাশে রাখা একটা ছোট পাথরের জমাট বরফের উপর বসে কোনো রকমে ভর করে নিজেকে সামলে নিল। 8000 ফুট নিচ দিয়ে তখনও বয়ে চলেছে সরু সুতোর মতো একটা নদী, আর চারিদিকে ধূসর পাথরের খাঁজগুলো এই হিমবাহের শরীরটাকে ক্ষত বিক্ষত করতে করতে নেমে গিয়েছে সেই সরু সুতোর মতো সাদা এক ফালি জলরাশির দিকে। আমরা দুজনেই খুব অবাক হয়ে খানিকটা ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকিয়ে দেখলাম ভূষণের গলার শিরাগুলো এখনো ফোলা। সে হাঁপাতে হাঁপাতে আমাদের বলল, সাপ 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 क्या সাপ? আপনারা কি আত্মহত্যা করতে চান? সো সরি ভূষণ, আসলে আমরা একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। সাব সাব এটা পাহাড়, এখানে পাহাড়ের আইন চলে। সেই আইন ভেঙেছেন তো সর্বনাশ হয়ে যাবে। মগর কিন্তু সামনে এত বড় একটা খাদ, কই ঋতু খেয়াল করেছিলি? না মানে, আচ্ছা দুজনেই একসঙ্গে কি করে এটা দেখতে পেলাম না বলতো, অথচ চোখের সামনেই। আর কখনই বা আমরা তাঁবু থেকে বেরিয়ে এলাম, খেয়াল করেছিস? না। ভূষণ এগিয়ে এসেছে ততক্ষণে, ওর শক্ত সুঠাম হাতটা বাড়িয়ে দিয়েছে ঋতবানের দিকে। আমি আতঙ্কে ততক্ষণে জেঠুর ডায়েরিটাকে জড়িয়ে ধরেছি 2 হাত দিয়ে। ঋতু উঠে দাঁড়াতেই ভূষণ বলে উঠল, ছেড়খানি নয় স্যার, আমাদের এখনই এখান থেকে উঠে যেতে হবে। আমার হিন্টগুলো খুব একটা ভালো লাগছে না সাব। কি বলছো ভূষণ? আমি তো কিছুই বুঝতে পারছি না, এর মানে কি? সাব বহু বহু বছর ধরে মাঝে মধ্যে এই জায়গায় এমন আজব ঘটনা ঘটে চলেছে। সব সময় নয়, সবার জন্য নয়, কিন্তু কখনো কখনো কারো কারো জন্য। আপনারা যেমন সামনে এত বড় খাদটাকে দেখতে পাননি, वैसे भी और कोई হয়তো মরে যাওয়া বাচ্চার গলার স্বর শুনে এভাবেই কোনো খাদের শূন্যে বা পিছনের ওই গহীন হিমবাহের উদ্দেশ্যে হারিয়ে গেছে সারা জীবনের মতো। ওই শয়তানটার ডাকে, ওই শয়তানটার তৈরি করা নেশায় ভূত হয়ে। কখনো কখনো মানে? কখনো কখনো ওটা জেগে ওঠে সাব, আর সেটা যারা টের পায় তাদের জন্য এটা ভালো লক্ষণ নয়। কুইক কুইক! এর মানে আর কিছু নয় ঋতু। এই ডায়েরিটাতে যার উপস্থিতির কথা লেখা আছে, যাকে নিয়ে লেখার জন্য এই দুর্গম পাহাড়ি রাস্তায় আজ থেকে 40 বছর আগে আমার জেঠু পা রেখেছিলেন, আমি হয়তো তার সন্ধান পেয়েছি। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। আজকের পর্বে আপনি শুনছেন জয় সাহার লেখা গল্প নৈসর্গিক। এই গল্পটি আমাদের চ্যানেলে প্রথম প্রকাশিত হয়েছিল 2025 সালের 17 জুলাই, কিন্তু বেশ কিছু টেকনিক্যাল এররের কারণে আমাদের এই গল্পটি উঠিয়ে নিতে হয়। আরও কিছু অতিরিক্ত সংযোজনের পর এই গল্পটি আবার প্রকাশ করা হলো।
আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। এই গল্পটি পরিচালনা করেছি আমি, দীপ্তজিৎ রায়চৌধুরী। চলুন তাহলে শুনে নেওয়া যাক পরবর্তী অংশ। 72 সালের নভেম্বর মাস। কাঠমান্ডুর একটা ছোট শুরিখানায় বসে এই ডায়েরিটা লিখছি। এই পাহাড়ি শহরটায় আমার 3 মাস হয়ে গেল। এখানকার লোকগুলো কেমন একটা উদাসীন। কোনো কিছুতেই তাদের কোনো তাপ উত্তাপ নেই। আসলে এমন একটা পরিবেশে বড় হয়েছে ওরা, যে ভালো মন্দ এসব বা বড় শহরের বড় বাবুদের আজব খেয়াল নিয়ে খুব একটা ভাবিত নয়। তবে এখানে এখনো বহু মানুষের ভিড়, সব অচেনা অজানা। তারা এসেছে আসলে নিরুদ্দেশের ঠিকানায়, নিজেকে হারাতে, নিজেদের লুকোতে। হিপ্পিদের আসা যাওয়ায় মুখরিত হয়ে আছে এই পাহাড়ি শহরটা। খুব দ্রুত বদলেও যাচ্ছে তাই। রাতারাতি তৈরি হচ্ছে হোটেল, রেস্ট্রো, আর এখানকার মানুষগুলো সব জড়ো হচ্ছে শহরটার শেষ প্রান্তে। তবু একদিক থেকে বাঁচোয়া, হিপ্পিদের জন্যই এখানে বেড়েছে রোজগার, কেটেছে আশু প্রয়োজনে দুঃখ দুর্দশার প্রাচীন ছবিটা। তবু সেটাই তো সব নয়। এই হিপ্পিদের ঠকাতে বাইরের ঠকবাজদের দাপটে এখানকার সরল সিধে মানুষগুলোর জীবনে নেমে এসেছে অনেক রকমের ঝঞ্ঝাট। আমি এখানে এসেছি একটা অত্যন্ত গোপন কাজ নিয়ে। 3 মাস ধরে সেই কাজেরই সন্ধান করে চলেছি। আমার কাজটা যে ঠিক কি, কেন, কার হয়ে আমি এখানে এসেছি, তার সবটা খুলে বলবো না, বলা বারণ। তবু এটুকু বলতে পারি, আমি যে সরকারি সংস্থার হয়ে গবেষণা করি, তাদের একটি অংশ নজর রাখে প্রাকৃতিক নানা বিষয়ের গতি প্রকৃতির উপর। মাস 3 আগে আমাদের র্যাডারে রিপোর্ট হয় যে কাঞ্চনজঙ্ঘার কাছে ভয়ঙ্কর একটা কনসেন্ট্রেটেড রেডিয়েশন লক্ষ্য করা গিয়েছে। এতটা শক্তিশালী রেডিয়েশন ধরা পড়েছে যে কোনো সময় ভয়ঙ্কর কোনো বিস্ফোরণে পাহাড়ি জনজীবনে ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে। কিন্তু ঠিক কী কারণে এই রেডিয়েশন, সে সম্পর্কে এই 3 মাস ধরে ছানবিন করেও আমি এবং আমরা কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি। এখন মনে হচ্ছে গোটা ব্যাপারটাই আমাদের কোনো যান্ত্রিক ত্রুটি নয় তো। কিন্তু আমি ভালো করে খুঁটিয়ে দেখেছিলাম মেশিনের রিডিংগুলো। মুশকিল হচ্ছে, এই রেডিয়েশন অ্যালার্ট সাধারণত আমরা কোনো ভলক্যানো স্পট থেকে বা মৃত ভলক্যানো থেকে পেয়ে থাকতে পারি। কিন্তু হঠাৎ করে হিমালয়ে কেন এভাবে এত পরিমাণ রেডিয়েশন রিডিং পাওয়া যাচ্ছে, তা নিয়েই আমাদের যত চিন্তা। আসলে ব্যাপার হচ্ছে, এই রিডিংটা সবসময় এক জায়গায় স্টে করছে না। এখন যেমন ইয়ালুং গ্লেসিয়ারের দিক থেকে রিডিংটা আসছে, আর আমি ইয়ালুং অভিযানের কোনো বিশ্বস্ত সঙ্গী পাচ্ছি না। বিশ্বস্ত তো দূর, কোনো পোর্টার পর্যন্ত যেতে রাজি হচ্ছে না। কারণ ওদের বিশ্বাস, এই ইয়ালুং হিমবাহে লুকিয়ে আছে এমন একটা শয়তান, যে নাকি ঠিক পশু নয়, ঠিক মানুষও নয়, তার মাঝামাঝি একটা কিছু। আর সেই ভয়ে ওই পথে বাহাদুররা সব যেতে নারাজ। গত 10 দিন ধরে একের পর এক এক্সপিডিশন শিবিরের আয়োজক, পোর্টার, গাইড, কুলিদের সঙ্গে কথা বলেও টিম বানাতে পারিনি। বিষয়টা এতটাই গোপনীয় যে স্থানীয় প্রশাসনেরও হেল্প নেওয়া সম্ভব নয়। তাহলে সব জানাজানি হয়ে যেতে পারে, আর আমাদের অভিযানটাই ভেস্তে যেতে পারে। কিন্তু রেডিয়েশন স্টোরের কারণটা তো আমাকে বের করতেই হবে। না সাব, এখানে আমাদের এক মুহূর্ত থাকা ঠিক হবে না। দেয়ার ইজ আ হাই পসিবিলিটি। হাই হোয়াট ভূষণ? দেখো, আলায়েকা এই রহস্যটার এত কাছাকাছি চলে এসেছে। সব কিছু আবার আগের মতোই হচ্ছে। এখান থেকে আমি নিজেও আর ফিরে যেতে চাই না। যাই পসিবিলিটি থাকুক, উই হ্যাভ টু এক্সপ্লোর দ্যাট। আর তোমাকে তো আমরা সব কথা বলেই এনেছিলাম ভূষণ। তুমি তখন আমাদের উপর হেসেছিলে, বলেছিলে এসব নাকি গল্প কথা। তাহলে এখন পিছিয়ে যাচ্ছ কেন? উই হ্যাভ টু ফেস দ্যাট ব্লাডি কনসিকুয়েন্স ভূষণ। সার্টেনলি নট ম্যাডাম আলায়েকা। গল্প গল্পতেই ভালো লাগে, সেটা যখন রিয়ালিটি হতে শুরু করে না, তখন নো এক্সকিউজ ম্যাডাম।
আপনারা না গেলে আমাকে এখনই ফিরে যেতে হবে। আই হ্যাভ টু কুইট, আই এম সরি। ভূষণের পিছু হটে যাওয়ার কথা শুনে আমার কনফিডেন্স লেভেল একেবারে তলানিতে গিয়ে ঠেকল। এই বিপদ সংকুল পাহাড়ি পথে ভূষণের মতো একজন গাইড যদি ব্যাকআউট করে, তাহলে আমাদের মতো অনভিজ্ঞ ট্রেকারদের মানসিক এবং শারীরিক হালত যে কী হয় সেটা যারা এমন অভিযানে যাননি তারা ছাড়া বাকিদের কি করে বোঝাবো? কিন্তু আমাকে হেরে যেতে দেবে না ঋতবান। সে বলল, ওয়েল, তোমার সেফটি, তোমার চয়েস অবভিয়াসলি আছে ভূষণ, আমরা সেটাকে রেসপেক্ট করি। কিন্তু এত দূরে এসে একেবারে কিছুই না করে খালি হাতে আমরা ফিরতে পারবো না। তুমি বরং যাও, আমরা আছি এখানে। ওকে স্যার, আপনারা যখন বলছেন, বাট আই রিপিট, দ্যাট ওয়াজ নট আ ভেরি কুল থিং টু ডু। আই অ্যাম লিভিং টুডে। ওকে, গুড বাই। গুড বাই সাব। ঝপ করে সন্ধে নেমে আসে এখানে। গোধূলি এখানে মেঘের অনেক উপরে সূর্যের লাল অগ্নিশিখা গোটা উপত্যকাকে যেন মায়াবী লালচে আভায় রক্তস্নাত করে রেখেছে। আজও ওয়েদার খুবই ভালো এখানে। সন্ধে নামার ঠিক আগে এক আশ্চর্য আলো আঁধারি ঢেকে রেখেছে ধোঁয়াশায় ঢাকা পাহাড় চূড়াগুলিকে। দূর দূরান্তে আমরা দুটি প্রাণী ছাড়া আর কোনো প্রাণীর আনাগোনা নেই। ফিরে গিয়েছে আমাদের বিশ্বস্ত বন্ধুটিও। ভূষণ চলে যেতেই যেন আমি আর ঋতবান এই গিরিপথের অচেনা অসমতল তুষারভূমে আরও একলা, আরও অসহায় হয়ে পড়েছি ঠিকই, কিন্তু আমাদের দুজনের মধ্যেই এখন রহস্যভেদের দুর্দান্ত বাসনা পেয়ে বসেছে। এই বাসনা যে কতটা আমাদের পেয়ে বসেছে আর আগামী মুহূর্তগুলো যে কতটা মরণমুখী হতে চলেছে, সে কথা তখন যদি বিন্দুমাত্র আন্দাজ করতে পারতাম। আলায়কা, তোর মনে আছে সান্দাকফুতে প্রথম ট্রেকিংয়ের কথা? তাঁবুর ভিতরে সোলার সেলে জ্বলা আলোর সুইচটা টিপে দিল ঋতবান। আলো জ্বলে উঠতেই আমরা যেন বহির্বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম এই তাঁবুর ফিনফিনে চার দেওয়ালের গহীনে। স্টোভটা জ্বালিয়ে নুডলস চাপিয়ে দিতে দিতে ঋতবান আবার বলল কথাটা। কিরে, মনে আছে? মনে থাকবে না আবার? তুই যা খেল দেখিয়েছিলি। আরে খেলের কি আছে, ওটা তো আমার প্রথম ট্রেক ছিল। আর তোরা তো সব সামিট টামিট করে অলরেডি ট্রেন্ড। তাই বলে সান্দাকফুর ওইটুকু শীতে যা কাঁপুনি দিয়ে অসুস্থ হয়ে পড়েছিলি? আমি তো ঘাবড়েই গিয়েছিলাম। যত নাটক। আর তুই রাত জেগে আমার পাশে কেন বসে থাকলি? সব আমার নাটক ছিল? সেই রাতে যদি তোর পাশে না থাকতাম তাহলে কি আজকে তোর সঙ্গে এই ৮,০০০ ফুট উঁচুতে বসে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ দেখতে পেতাম? সত্যি সেই সব কলেজের দিনগুলো খুব ভালো ছিল রে। নিজেদের মতো করে বাঁচতে পারতাম। অন্তত তোর এই রহস্য রোমাঞ্চ সিরিজে ভরা হানিমুনের চেয়ে অনেক ভালো। Is anybody here? Anybody listening to me? Help! I wait to you! Help! Please help! কথাটা শেষ হয়েছে কি হয়নি, স্টোভের একঘেয়ে জ্বলার আওয়াজটা ভেদ করে বহু দূর থেকে আসা অথচ স্পষ্ট আওয়াজটা আমরা দুজনেই আবার শুনলাম। সেই আওয়াজ, সেই একই আর্তনাদ। এবার এর সঙ্গে আরও খানিকটা শব্দ যেন যোগ হয়েছে। আমরা আর দেরি করলাম না, কোনো রকমে ফারের জ্যাকেটটা গায়ে গলিয়ে নিয়ে টর্চ হাতে দুজনেই তাঁবুর বাইরে বেরিয়ে এলাম। সাদা বরফে ঢাকা চরাচর ভেসে যাচ্ছে চাঁদের আলোয়। দূর দূরান্তে কিচ্ছু নেই। দুজনেই খানিকটা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক টর্চের আলো তাক করে ফেললাম। উপত্যকা যেন নিমেষে গিলে খেলো আমাদের পয়েন্টার টর্চের জোরালো আলোটাকে। স্নো ট্র্যাক শু পরা ছিল দুজনেরই, তাই দুজনেরই বরফের উপরে হাঁটতে কোনো অসুবিধা ছিল না। আমরা বুঝতে পারছিলাম যদি এই শব্দের উৎস খুঁজতে যাই তাহলে আমাদের নামতে হবে বরফের ওই কার্পেটের উপরে। যেখান দিয়ে হেঁটে যাওয়ার ট্রেনিং আর অভিজ্ঞতা আমার থাকলেও ঋতবানের কতটা আছে তা নিয়ে আমার সংশয় রয়েছে। যেখানে আমরা তাঁবু গেড়েছি সেটা ছিল একটা উঁচু চ্যাটালো পাথরের সমতল ভাগ। এখান থেকে নিচে নামলে বরফের স্থির সমুদ্র যেন শুরু হয়ে যায়।
তাতে আটকে যায় উত্তাল ঢেউয়ের মতোই সময়ের টিকটিক। আর ঠিক তখনই আওয়াজটা ওয়েস্টার্ন সাইড থেকে আসছে না? আমি দেখলাম ততক্ষণে ঋতবান টর্চের আলোটা যেদিকে ফেলেছে সেখানে মানুষের চলার মতো কোনো রাস্তা নেই। উপত্যকার ঢালটা একটা বাঁক দিয়ে উপরে উঠে গিয়েছে, সেখানে যেতে গেলে ক্লাইম্বিং ছাড়া উপায় নেই। আর আমাদের দুজনেরই ক্লাইম্বিং মানে পাহাড় চড়ায় তেমন অভিজ্ঞতা নেই। আমরা নেমে এলাম চ্যাটালো পাথরটার মাথার উপর থেকে, পা রাখলাম বরফের সমুদ্রের উপর, আর সঙ্গে সঙ্গে পায়ের কিছুটা অংশ যেন ডুবে গেল নতুন বরফের আলগা মলাটে। আমি আর ঋতবান এগিয়ে গেলাম ওই বাঁক লক্ষ্য করে। কেউ যদি পাশের টিলাটার উপর থেকে এই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখতো, তাহলে দেখতো মায়াবী জ্যোৎস্নার আলোয় নীলচে বরফের সমুদ্র ভেদ করে হাতে হাত ধরে দুই নারী পুরুষ কেমন মোহগ্রস্তের মতো এগিয়ে চলেছে কোনো এক অজানা অচেনা সাহায্য প্রার্থীর খোঁজে। আকাশে খানিকটা ছোট হয়ে আসা চাঁদ যেন ক্রমে আলোগুলোকে গুটিয়ে নিচ্ছে এই ভয়ঙ্কর মোহাচ্ছন্ন অথচ নির্মম সুন্দর গিরিপথের বুক থেকে। হ্যালো, হ্যাঁ সিরাজ বলছিলাম মিস্টার প্রধান। কিন্তু মিস্টার সিরাজ, আমি তো আপনাকে বলেছি এখন আমার যা বয়স তাতে আমার পক্ষে আপনার সঙ্গে অভিযানে যাওয়া সম্ভব নয়। কিন্তু মিস্টার প্রধান, আপনি তো এভারেস্ট যাওয়ার জন্য প্ল্যান করছেন, আর তার আগে এই জরুরি দরকারে আপনি একটু যদি... আপনি কি আমাকে ট্র্যাক করছেন মিস্টার সিরাজ? নো নো, নেভার নেভার ক্যাপ্টেন, বাট আই রিয়েলি নিড ইউ। কাঠমান্ডুতে আর কেউ নেই যে আমার সঙ্গে ইয়ালুং গ্লেসিয়ার অভিযানে যেতে পারে। লুক মিস্টার সিরাজ, এভারেস্টে আমার অনেকবার যাওয়া হয়ে গিয়েছে। এখন আমার বয়স 70। মৃত্যুর আগে আমি একবার সেখানে পৌঁছতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে। আই এম সরি, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। বাট হোয়াট মিস্টার প্রধান? বাট ওয়ান ম্যান ইজ দেয়ার ইন কাঠমান্ডু যে চাইলে আপনাকে হেল্প করতে পারে। হু? সাকেত হোসেন। ঝোঝে টোলেতে আপনি ওকে পাবেন। ওখানে ওর লাইসেন্সড ক্যানাবিস শপ আছে। গো অ্যান্ড ফাইন্ড হিম। 3 মাস এই ছোট্ট পাহাড়ি শহরে, খুব একটা কম সময় নয়। ঝোঁঝে টোলে মানে ওল্ড ফ্রিক স্ট্রিট, কাঠমান্ডুর এখন সবচেয়ে কুখ্যাত অথবা বিখ্যাত এলাকা। ফরেন মানি যেখানে হাওয়ায় ভাসে, এশিয়ার একমাত্র এলাকা যেখানে সরকারের বদান্যতায় গাঁজা চরসের রমরমা ব্যবসা চলে, যে চরসের লোভে দেশ বিদেশ থেকে হিপ্পিরা পাড়ি দেয় এখানে। ওল্ড ফ্রিক স্ট্রিটের ড্রাগস নিয়ে শুনছি ইদানিং গ্রেট ব্রিটেন, আমেরিকাতেও নাকি বিস্তর আলোচনা শুরু হয়েছে। শুনছি সে দেশের সরকার নাকি নেপাল সরকারের কাছে জানতে চেয়েছে কোন আক্কেলে তারা এই পিস অফ ল্যান্ডে অবাধ ক্যানাবিসের ব্যবসা ফেঁদে বসেছে। আসলে ক্যানাবিসের ব্যবসার থেকেও এখানে মস্ত চিন্তা হলো সে দেশের নাগরিকদের নিরাপত্তা। এই ওল্ড ফ্রিক স্ট্রিট দালাল মাফিয়া ঠকবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এখন। হিপ্পিদের নেশার টোপে আর উন্মত্ত যৌনতার নাকপাশে বেড়ে চলেছে লোক ঠকানোর রমরমা ব্যবসা। টাকা আত্মসাৎ করার লোভে সেই দালাল মাফিয়ারা সর্বশান্ত করে হিপ্পিদের হয় মেরে ফেলে আর নয়তো পুলিশের জালে ফাঁসাতে পাহাড়ি পথে ভারতে নিয়ে গিয়ে ছেড়ে আসে। সেই কুখ্যাত ওল্ড ফ্রিক স্ট্রিটে আমাকে যেতে হবে হুসেইনের খোঁজে। এই অভিযানে সে আমার সঙ্গী হবে কিনা জানতে। আর কোনো রাস্তা খোলা নেই আমার কাছে, ওই রেডিয়েশনের উৎস খুঁজতেই হবে আমাকে। Is anybody there? Please help! Please, for God's sake! Help! Help! কিরে থমকে গেলি কেন?
যত কাছে আসছি মনে হচ্ছে এই গলাটা আমার চেনা। চেনা? চেনা মানে? চেনা মানে খুব চেনা। কেন চেনা, কিভাবে চেনা আমি ঠিক ধরতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল আরেকটু এগিয়ে দেখি। মনে হচ্ছে ওই বাঁকটা পেরুলেই কিছু একটা দেখতে পাবো। প্রায় ঘন্টা খানেক ধরে আমি আর ঋতবান হেঁটে চলেছি এই বরফের সাগরের উপর দিয়ে, এক অজানার উদ্দেশ্যে। বরফে খুব জোরে হাঁটা যায় না, শরীরের ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হয়। এখন আমরা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে আমাদের তাঁবুটা ক্রমশ ছোট হয়ে এলেও মিলিয়ে যায়নি, কিন্তু পাহাড়ের চড়াইয়ে ওই বাঁকটা পেরোলে আমাদের জন্য কি অপেক্ষা করছে জানি না। যত ওই আর্তনাদ আর আমাদের মধ্যে দূরত্ব কমে আসছে, ততই যেন একটা অস্বস্তি আমাকে পেয়ে বসছে। সেই অস্বস্তিটা এই শারীরিক কসরতের জন্য নয়, অস্বস্তিটা আবহাওয়ার জন্যও নয়। তাহলে কিসের জন্য? বোধহয় ওই গলার স্বরটা আমার খুব চেনা, খুব চেনা, কিন্তু কেন চেনা চেনা লাগছে সেটা অবশ্য ধরতে পারছি না। অবশেষে বাঁকটা আমরা পেরিয়ে এলাম। এখান থেকে ফেলে আসার পথের আর কিছুই দেখা যাচ্ছে না। একটা নীলচে সবুজ আভায় বরফের পটভূমিটা কেমন মরীচিকার মতো তপতপ করছে। মনে হচ্ছে একটা বিশাল প্রস্তরখণ্ড জলের মতোই টলটল করতে করতে আহ্বান জানাচ্ছে আমাদের। সেই তরঙ্গই হয়তো এই আহ্বানের কারণ। হিমেল বাতাসের শান্ত অথচ গম্ভীর পর্দা চিরে সেই আর্তনাদ আমাকে মায়াবিষ্ট করে ফেলেছে। আমি ভুলে গেছি যে এই হিমালয় কোনো মানুষের তৈরি করা জনপদ নয়। আমি ভুলে গেছি এই আলো কোনো হ্যালোজেনের রোশনাই নয়। আমি এগিয়ে চলেছি উদ্দেশ্যহীন অন্বেষণকারীর মতো। তবুও বাস্তবের কিছু স্মৃতি আমাকে যা অনুধাবন করতে বাধ্য করেছিল তা হচ্ছে সেই নীলচে সবুজ আলোটা, যা দক্ষিণ গোলার্ধের আলোর মতোই সম্পূর্ণ ভূখণ্ডটিকে আলাদা করে রেখেছে বাস্তব থেকে। অদূরে শুধুমাত্র একটি অবয়ব দৃষ্টি আকর্ষণ করছে। ওটা ওটা নড়ে উঠছে কি? হাতছানি দিয়ে ডাকছে আমাকে? এই আর্ত আহ্বান কি তারই সৃষ্টি? কখন যে ভিতর থেকে অনেকটা দূরে চলে এসেছি বুঝতেও পারিনি। শুধু একটা অস্পষ্ট পিছু টান আমাকে এই মোহের থেকে বিচ্ছিন্ন করার আপ্রাণ চেষ্টা করে চলেছে। আর এগোস না আলায়কা, প্লিজ, আর এগোস না। কিন্তু এই ডাক আমি অগ্রাহ্য করি। এই মাদকতায় এক অদ্ভুত আনন্দ আছে, কিছু হারিয়ে যাওয়াকে ফিরে পাওয়ার আনন্দ। এই ডাক খুব কাছের। রামায়ণের মারিচের কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে মারিচ যেভাবে মায়া তৈরি করে আকৃষ্ট করেছিল সীতামাকে, সেইভাবেই হয়তো কোনো মায়া মারিচ আমাকে ডেকে চলেছে অবিরাম। আর আমি তার পিছু নিয়েছি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। এই অ্যাডভেঞ্চার কোথায় নিয়ে চলেছে জানি না। এক টুকরো কাপড়ে পাটা জড়িয়ে গেল। সেটা হাতে তুলে নিতে নিতে আমি দেখলাম এই কাপড়ের টুকরোটা খুবই পরিচিত। এটা তো সেই মাফলারটা যেটা আমার ড্রয়িং রুমে এখনো সাজিয়ে রাখা আছে, যে মাফলারটা ছিল জেঠুর সিগনেচার। হয়তো এই পথে পুষ্পক রথ চেপে কোনো অজ্ঞাত রাবণ নিয়ে গিয়েছে আমার জেঠুকে, আর তারই চিহ্নাবশেষ ছড়িয়ে রয়েছে এই তুষার ঢাকা হিমবাহের উপরে। অদ্ভুত এক আভাসে ঘোরটা যেন কেটে গেল। মাফলার থেকে চোখ উপরে তুলতেই অবাক হয়ে গেলাম। মাত্র ফুট তিনেকের দূরত্বেই এক গভীর অন্ধকার গুহামুখ। এই গুহামুখ এবং আমার মধ্যে বয়ে চলেছে গহীন হিম শীতল উগ্র বাতাস, আর তার সঙ্গে উড়ে আসা তুষারকণা কিছুতেই গুহার ভেতরটা যেন দেখতে দিচ্ছে না। আমি তবুও শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই হাওয়াকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
ওই নীলচে সবুজ আভায় যেন গোটাটাই ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। সব পিছু টানগুলো কেমন হালকা হয়ে গিয়েছে আমার কাছে। এত এত দনমনর মধ্যেও আমি হাতটা বাড়িয়ে দিলাম। গুহামুখের সামনে দাঁড়িয়ে থাকা কোনো এক অজ্ঞাত উদ্ভিদের মৃত কাণ্ডটাই আমার সাহারা। দুপা এগিয়ে যেতেই যা চোখের সামনে এলো তার জন্য প্রস্তুত ছিলাম না আমি একেবারেই। সে এক অভূতপূর্ব অলীক কল্পনা যেন। কিছু ভেবে ওঠার আগেই একজন বলে উঠল, আমাকে খুঁজতে এত দূর এলি বিন্নি? এই গলার স্বর আমার খুবই পরিচিত, অথচ তুষার ঝড়ের নিঃসন উপেক্ষা করেই এই শব্দটা একেবারে পরিষ্কার, স্ফটিকের মতোই স্বচ্ছ। আমি যেন অতীতে চলে এসেছি। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে জেঠু আমাকে এইভাবেই ডাকতেন। অনিচ্ছাতেও একটা অস্পষ্ট শব্দ আমার মুখ থেকে বেরিয়ে এলো, জেঠু জেঠু। আয়, একটা পা বিন্নি, আর একটু এগিয়ে আয়, আমাকে ধর। আমি মোহাচ্ছন্ন হয়েও সেই ডাক উপেক্ষা করতে পারলাম না। তখন জেঠু আর আমার হাতের দূরত্ব সেই বিধাতা এবং শয়তানের ছবিটির মতোই। তারপরে যা ঘটল তা খুবই অপ্রত্যাশিত ছিল। আমার কোমরের কাছে একটা সজোরে আঘাত অনুভব করলাম। কোনো নাগ পাশে জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে ওই মোলায়েম বরফের বিছানায় প্রায় 8 ফুট গভীরে ছিটকে ফেলে দিল কেউ আমাকে। এবং পারমাণবিক বোমার বিস্ফোরণের ঠিক সন্ধিক্ষণে যেমনভাবে সমস্ত আগুনের হলকা একটি বিন্দুতে পরিণত হয়, ঠিক সেইভাবেই ওই মায়া জগৎটা আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। কোথায় সেই নীলচে সবুজ আলো? চাঁদের অপ্রতিফলিত পৃষ্ঠের অন্ধকার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হিমবাহের গা বেয়ে নেমে আসা সেই তরল বায়ু ঋতবানের গলার স্বর আমি অবধি পৌঁছতে দিচ্ছে না। হাওয়া বইছে শনশন। অস্পষ্ট আর্তনাদে ঋতবান নিজেকে ছাড়িয়ে ফেলার চেষ্টা করছে এক অনাহত অটুট বন্ধন থেকে। শুধু যা দেখা গেল তা হলো গুহামুখ থেকে বেরিয়ে এসেছে লোমশ জঘন্য আকৃতির বিশাল দুটো হাতের মতো কিছু। মাথা ঘোরাতে লাগলো আমার। পুরো দৃশ্যটা বনবন করে চোখের সামনে ঘুরছে। যতবারই গুহামুখ চোখের সামনে এসে দাঁড়াচ্ছে একটা উগ্র বোটকা গন্ধ পেটের নাড়ি ভুঁড়ি সমেত আমার জীবনটাকেও ওষ্ঠাগত করে তুলছে। অনেক চেষ্টা করে উঠতে পারছি না এই বরফের কবর থেকে। চোখের সামনে সবচেয়ে প্রিয় মানুষটা একটু একটু করে গুহার ভিতরে ঢুকে যাচ্ছে। তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই বিকৃত হস্তযুগল। নিজেকে খুব অসহায় লাগছে। কি হচ্ছে এখানে? আমি কোথায় এসেছি, কেন এসেছি? হঠাৎই একটা জোরালো আলোয় মগ্ন অন্ধকারকে নিঃশেষ করে দিল। ভেসে আসলো আরেকটি পরিচিত কণ্ঠস্বর। সেটা ভূষণের। मैडम मैडम अब जहां हो उधर ही रहिए। বলতে বলতেই একটা এবড়ো খেবড়ো গ্রানাইটের শক্ত পিণ্ড হাতে তুলে নিল ভূষণ। এগিয়ে গেল ছটফট করতে থাকা ঋতবানের আরো কাছে। ঋতু তখন মাটিতে শুয়ে বারবার চেষ্টা করে চলেছে ওই ফাঁপা বরফের চাদরকে আঁকড়ে নিজেকে বাঁচাতে, কিন্তু সে অসম শক্তিশালী শয়তানটা খুব সহজেই ধীরে ধীরে ওকে পিছনে গুহার দিকে নিয়ে যাচ্ছে। ভূষণ দৌড়ে যাচ্ছে বরফের উপর কাটা ওই অবিন্যস্ত সরল রেখা ধরেই। হাতে তুলে রাখা সেই প্রস্তর খণ্ড নিয়ে সজোরে ঝাঁপিয়ে পড়ে ওই লোমশ হাতটির উপরে আঘাত করতে শুরু করে ভূষণ। একবার, দুবার, তিনবার, বারবার সে আঘাত করে চলেছে। বুক ভেদি এক অপার্থিব চিৎকার হিমালয়ের আপাত শান্ত নীরবতাকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। কানের পর্দা গরম করে তুলেছে এই না মানুষের হাহাকার। এক ঝটকায় সেই হাত দুটো ঋতবানকে ছেড়ে দিয়ে এগিয়ে চলেছে জটায়ুর উদ্দেশ্যে, মানে ভূষণের দিকে। তার তলোয়ারের ফলার মতো নখ চিরে ফেলেছে ভূষণের গ্রীবার ডান দিক। অতর্কিতেই এক পাহাড়ি ঢাল বেয়ে গড়িয়ে পড়ছে ঋতবান। যেন বাঁচার শেষ চেষ্টাটাই ওকে এইটুকু শক্তি জুগিয়েছে।
আমার মাথায় আর কিচ্ছু ছিল না। যতক্ষণে চোখ ফিরিয়েছি ততক্ষণে তুষারের চাদরে পড়ে থাকা শুধু টর্চটাই আমার চোখে পড়ল। মৃত্যুর পূর্ববর্তী চিৎকার তখনও মিলিয়ে যায়নি, তার সঙ্গে ভেসে আসছে লালসা বেষ্টিত এক শয়তানের উল্লাস। আর সেটাই যেন ক্রমশ ধামাচাপা দিয়ে দিল আমাদের রক্ষাকারী ভূষণের শেষ আর্জিটুকুকেও। গুহার গহীন আধারে মিলিয়ে গেল সবকিছু। বন্ধ হয়ে গেল ভূষণের প্রাণপণ আর্তনাদ আর সেই না মানুষের প্রাণনাশী হুঙ্কার। তারপরেই সব চুপচাপ, ঠিক ঠিক যেমনটা ছিল। শুধুমাত্র চাঁদের মোলায়েম আলোয় সাদা বরফের উপর লাল হয়ে ওঠা এক মখমলি রেখা জানান দিচ্ছে ঋতুবানের লোকেশন। সে আহত, আমি বিধ্বস্ত। ঋতুবানের রক্তাক্ত দেহটা পড়ে আছে অদূরেই, আর ওর গুঙানির শব্দ আমায় খুঁজে চলেছে। আলাইকা, 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 ফ্রিক স্ট্রিটের অপরিসর রাস্তাটা যেখানে গিয়ে মিশেছে সেটা একটা খুব পুরনো বাড়ি। ফেলে আসা সড়কপথটা গিজগিজ করছে একদল চাল চুলোহীন বিদেশি নরনারীর কলরবে। এরা 7 সমুদ্র 13 নদী পার করে এখানে এসেছে এক অনাবিল শান্তির খোঁজে। গাঁজা আর চরসে ডুব দিয়ে নেশার সেই অপার্থিব জগতে হারিয়ে যেতে। এই নেশার চোটে কত মানুষ ভেসে গিয়েছে এই কবছরে। কত সন্তানের খোঁজ পায়নি তার বৃদ্ধা মা। কত স্বামী বা ভাইয়ের খোঁজে অসহায় কোনো বিদেশিনী ভিড় করেছে কর্তৃপক্ষের সামনে। এতকাল এই ফ্রিক স্ট্রিট ছিল বুনিয়াদ। এখানে এলে হারিয়ে যাওয়া যায়, এখানে এলে হারিয়ে ফেলতে হয় নিজেকে। তাই সচরাচর এই রাস্তায় তথাকথিত ভদ্র মানুষের পা পড়ে না। হিপ্পিদের নেশার অলৌকিক জগতে হারিয়ে দিয়ে কত বহিরাগত ঠক যে ঘাঁটি গেড়েছে এই এলাকায়, তার ইয়ত্তা নেই। অবশ্য ইদানিং ছবিটা দ্রুত বদলে যাচ্ছে। 70 সালের পর থেকেই এখানে কড়াকড়ি হতে শুরু করেছে। আজ 2 বছরের মাথায় এই ফ্রিক স্ট্রিটের সমস্ত সরকারি ক্যানাবিস শপগুলোকে একে একে বন্ধ করে দেওয়া হয়েছে। তবু নেশার টানে কাঠমান্ডুর এই রাস্তায় ভিড় বেড়েছে বই কমেনি। সরকারি ক্যানাবিসের দোকানগুলো বন্ধ হয়ে যেতেই এখানে গাঁজা চরসের বেআইনি ব্যবসা জাল বিস্তার করেছে। পেডলারদের অদ্ভুত সব আচার আচরণে সবসময় তটস্থ থাকে ঝোঁঝে টোলে বা ফ্রিক স্ট্রিটের সড়ক। এখানেই আমাকে আসতে হলো কারণ আমাকে খুঁজে বের করতেই হবে হুসেনকে। সেই আমার শেষ সম্বল। রেডিয়েশনের উৎস খোঁজার জন্য ইয়ালুং গ্লেসিয়ারের সেই কঠিন গিরিপথে পাড়ি দিতে সে কি রাজি হবে? এই প্রশ্নটা যেন কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। অপরিসর রাস্তাটা যে পুরনো বাড়িটার সামনে এসে দাঁড়ালো, এখানেই নাকি হুসেইনের খোঁজ পাবো আমি। অন্তত আমার সোর্স তেমন কথাই বলেছিল। আর সঙ্গে বলেছিল আরও একটা কথা, সেটা হুসেইনের বর্তমান পেশা নিয়ে। এই হুসেইন ছিল এখানকার খুব নামকরা একজন গাইড। এভারেস্ট পর্যন্ত যাঁর দৌড়। কিন্তু ক্রমে পাহাড়ি গাইডের ব্যবসা ছেড়ে হুসেইন ঢলে পড়ে নেশার ব্যবসায়। সেখানে কাঁচা টাকা। সরকারি লাইসেন্স নিয়ে একটা একটা করে মোট 3টে ক্যানাবিস শপ খোলে এই ফ্রিক স্ট্রিটের আনাচে কানাচে। তারপর আর কি? আমেরিকা আর ইউরোপের সরকারগুলি যৌথভাবে রাষ্ট্রপুঞ্জে এই ওপেন ক্যানাবিস মার্কেটের বিরোধিতা করে। ওপেন স্মোকের এই স্বর্গরাজ্যে নেমে আসে আন্তর্জাতিক চাপ। বহু মানুষ নিঃস্ব হয়ে হারিয়ে যেতে শুরু করে এই ছোট্ট পাহাড়ি রাষ্ট্রে এসে। আর সেই কারণেই অবিলম্বে ক্যানাবিস শপ বন্ধ করে দেওয়ার ফতোয়া জারি করা হয় ইউএন থেকে। নেপাল সরকার সেই চাপের মুখে সমস্ত সরকারি লাইসেন্স ফেরত নেয় ও দোকানগুলিকে বন্ধ করে দেয়। আর তারপর থেকেই নেশার কারবারের অন্ধকার জগতের বেতাজ বাদশাহ হয়ে ওঠে হুসেইন। তাই সে লোকচক্ষুর আড়ালে
ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে এতদিন। পুলিশ আর মার্কিং টিকটিকিরা হুসেইনকে ধরার জন্য পাগল, তবে তাদের এত সাহস নেই যে এই ঝোঁজেটোলের পুরনো বাড়িটার ঘাঁটি থেকে হুসেইনকে গ্রেপ্তার করে। ছোটখাটো দু একটা অপারেশন করেই আপাতত পুলিশ আর গোয়েন্দাদের আঙুল চুষতে হয়েছে, ফল মেলেনি। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই ছোটখাটো অথচ বলিষ্ঠ চেহারার দুই নেপালি যুবক আমার পথ আটকে দাঁড়ালো। নাম, ধাম, পরিচয়, এখানে আসার কারণ ইত্যাদি জানার আগেই তাঁরা সেন দৃষ্টিতে আমাকে ভালো করে বেশ খানিকক্ষণ মেপে নিল। তারপর একজন মুখ খুলল। ভালো করে লক্ষ্য করে দেখলাম তার বাঁ হাতের তর্জনী থেকে অনামিকা পর্যন্ত 3টে আঙুল নেই। বুঝলাম ফ্রস্ট বাইট এই আঙুলহীনতার একটা কারণ হতে পারে। সে আসার কারণটা জিজ্ঞাসা করতেই আমি আর ভনিতা না করে সরাসরি কথাটা পারলাম। বললাম যে হুসেইনের সঙ্গে দেখা করতে চাই, অনেক দূর থেকে এসেছি, খুব দরকার। ছেলে দুটো নামটা শুনেই কেমন করে যেন ঝাঁপিয়ে পড়ল আমার উপর, আর মুহূর্তের মধ্যে ওরা আমাকে টেনে হিঁচড়ে বাড়িটার ভিতরে ঢুকিয়ে দিল এক লহমায়। এমন অভ্যর্থনার জন্য অবশ্য আমি প্রস্তুত ছিলাম না। পুরনো বাড়িটার একটা স্যাঁতস্যাঁতে ঘরে আমাকে বসিয়ে রাখা হলো বেশ খানিকক্ষণ। একটা 60 পাওয়ারের হলদে আলোর বাল্ব ছাড়া এই ঘরে আমার আর কোনো সঙ্গী নেই। আমি অনেকবার চিৎকার করলাম, কিন্তু লাভ হলো না, কেউ সাড়া দিল না। আমি বসে থাকলাম বোকার মতো। বাইরে ততক্ষণে অঝোরে বৃষ্টি নেমেছে। হঠাৎ দরজা খোলার একটা ক্যাঁচ করে শব্দে আমার তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটল। বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। আমি দেখলাম কালো কোট পরা দুটো লোক আমার সামনে একটা চেয়ার রেখে গেল। তারপর আবার বেশ খানিকক্ষণ আর কোনো তাপোত্তাপ নেই, সবকিছুই আগের মতো চুপচাপ। অবশেষে আমার অপেক্ষার প্রহর কাটল। বাইরে বৃষ্টিটাও ততক্ষণে কমেছে মনে হয়। ঝমঝম আওয়াজটা টুপটাপ হতে হতে মিলিয়ে এসেছে। কম পাওয়ারের হলদে আলো ঘরটাকে একটা মায়াবী আলো আধারিতে ঘিরে রেখেছে। আবার দরজা খোলার আওয়াজটা হলো। আমি গাটা একটু এলিয়ে দিয়েছিলাম। গা ঝাড়া দিয়ে ওঠার আগেই দেখলাম হুড়মুড় করে আমার সামনে ফাঁকা চেয়ারে একটা লোক এসে বসে পড়ল, আর তাঁর তীক্ষ্ণ চোখ দুটো যেন আমার সমস্ত শরীরটাকে এক লহমায় স্ক্যান করে নিল। ওপর থেকে নিচ অবধি আমাকে মেপে নিয়ে চেয়ারে বসে থাকা লোকটা আঙুলের ইশারায় সেই কালো কোট পরা লোক দুটোকে ইশারা করতেই তারা আমার সমস্ত শরীরটা ভালো করে চেক করল। একটা ডায়েরি আর একটা কলম ছাড়া ওরা কিছুই পেল না আমার থেকে। ওই ডায়েরিটা চেয়ারে বসে থাকা লোকটা খুব ভালো করে খুঁটিয়ে দেখে নিল। তারপর ভাঙা ভাঙা বাংলায় সে আমার দিকে তাকিয়ে বলল, आप बंगाली हो? হ্যাঁ। इधर कौन सा काम के लिए आए हो? হুসেইনের সঙ্গে দরকার আছে। ও দরকারটা কি আছে সেটা আমাকে বলতে হবে। বললে আমার কি লাভ হবে? লাভ? হাউ ফানি বাঙালি বাবু, হাউ ফানি। ও বাঘের ডেরায় সার্থটা বাঘের থাকে, শিকারের নয়। আমি সব বলতে পারি, কিন্তু কথা দিতে হবে। হুসেইনের সঙ্গে আমায় দেখা করিয়ে দিতে হবে। আমার ওকে খুব দরকার। আরে ও সব তো পরে হবে, पहले बताइए वो काम क्या है? আমি একজন রিসার্চার। রিসার্চের দরকারে আমাকে খুব তাড়াতাড়ি ইয়ালুং গ্লেসিয়ারে যেতে হবে, আর সেখানে আমার সঙ্গে কেউ যেতে রাজি হচ্ছে না। এতটা রিস্কি পথ আমি একাও যেতে পারছি না, কিন্তু ওখানে বিপদ ঘনাচ্ছে, খুব বড় বিপদ। कहाँ? यांगलू? এরপরে আবার সেই নৈশব্দ পেয়ে বসল ঘরটায়। আলো আধারির খেলাটা যেন এই নৈশব্দের সঙ্গে আরও জমে উঠল। আমি এক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম সামনে বসে থাকা লোকটার মুখ চোখের অভিব্যক্তিগুলো পরিবর্তন হচ্ছে ক্রমাগত। যা এই পাহাড়ি শহরের আবহাওয়ার মতোই এখন থমথমে। কিছুক্ষণ বাদে সে আবার হাত তুলে ইশারা করে তাঁর দেহরক্ষী ওই দুটো লোককে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করল, আর ভাঙল নীরবতা। मैं ही हुसैन हूं, लेकिन उस जगह आप क्यों जाना चाहते हो ये मुझे मालूम नहीं।
पता है उधर क्या है? একটা শয়তান আছে, আর ওই শয়তানটা আমার সব কিছু, আমার পারভিনকে আমার কাছ থেকে, ওই শয়তানটাকে তো আমি ছাড়বো না। কোন শয়তান? वो इंसान भी नहीं और जानवर भी नहीं, ওটা শয়তান আছে, और वो शैतानटा सब कुछ भुला देता है, और भुला भला के सब आदमी लोग को खा जाता है। आज থেকে 5 साल पहले ওই শয়তানটা আমার জান, আমার পারভিনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ওই ইয়ালুং গ্লেসিয়ার থেকেই। তুমি দেখেছো ওটাকে? কেমন দেখতে? बोला ना आपको, ওটা না আছে মানুষ, না তো জানোয়ার। ওর মাথাটা আছে হিরানের মতো, হিরানের মতোই মাথায় সিং, আর শরীরটা মানুষের মতো, হাত পা সব ঘন লুমে ঢাকা, কোথাও কোথাও তো মাংস খসে পড়ছে। ওই হিপ্পিরা শয়তানটাকে কি বলে ডাকে अब जानते हो बंगाली बाबू? না। उसको कहते हैं वेंडिगो, और उसका काम है हर तरफ माया बिछा के মানুষকে খাওয়া। ওই শয়তানটার খাওয়া শেষ হয় না কখনো, ও যত খায় তত ওর খিদে বাড়তেই থাকে। उसको तो सबक सिखाना पड़ेगा, सबक सिखाना ही पड़ेगा बंगाली बाबू, उसके लिए तो जान भी कुर्बान। আস্তে আস্তে উঠে আয় ঋতো, দেখে ঋতুমান, হাতটা ধরিস শক্ত করে, উঠে আয়, আস্তে আস্তে উঠে আয়। দেখি জ্বর নেই তো তোর? গা গা পুড়ে যাচ্ছে, আমি আর পারছি না একা। সকালের মতো অতটা নেই, পায়ের ব্যথাটা কমেছে একটু? না, একদমই কমেনি, ইঞ্জেকশনটাও কাজে আসেনি রে। ফার্স্ট ক্যাম্পের রাস্তা আরও একটু ঋতো, উই হ্যাভ টু গো, পারবি তো? ইয়েস ইয়েস, ডেফিনেটলি পারতে হবেই। সেদিনের ঘটনার পর বিশ্বাস করুন, এই প্রথম আমরা হয়তো এতগুলো কথা বললাম। আসলে উপায় ছিল না, দুটো কারণে। এক তো ভূষণের ওই ঘটনার পর আমরা মানসিকভাবে এখনও ঠিক করে স্থির হয়ে উঠতে পারিনি, আর দুই, ওই ক্রিচারটার আক্রমণের পর ভয়ানক অবস্থা ঋতবানের। পায়ের দগদগে ঘাটা এখন ভয়ঙ্কর চেহারা নিয়েছে। ফার্স্ট এড দেওয়া হয়েছে, কিন্তু তাতে যে কিছুই হওয়ার নেই সেটা ওর ক্ষতটা দেখেই বুঝতে পেরেছিলাম। তার সঙ্গে ধুম জ্বর, আর রিস্ক নিতে পারিনি। রহস্য উন্মোচনের নেশা ছাড়তে হয়েছে আপাতত, আর কখনোই আতঙ্কে ফিরে আসবো কিনা সেটাও বলতে পারছি না। তবে ঋতবানকে নিয়ে সেফলি ফিরে যাওয়াই এখন আমার কাছে সব। আর কোনো রহস্য আমি জানতে চাই না। জেঠুর বেশে সেখানে কে ছিল? কে ভূষণকে টেনে নিয়ে গেল ওই গহীন গুহার অন্দরে? আমি জানতে চাই না। আমার কাছে এখন একটাই মোটো, সেফলি ফিরে যাওয়া। আমি ঋতবানকে নিয়ে এতটা বেশি টেনসড হয়ে পড়েছি, কারণটা কেবল ওর শরীর খারাপ নিয়ে নয়। অবশ্য ওর শরীর নেই। এটা এটা কি হয়েছে ঋতু? টুপিটা খোলে একবার, দেখি দেখি। মাথায় কিছু একটা হয়েছে মনে হচ্ছে। লিভ ইট আলায়কা, লিভ ইট, চল। না, দাঁড়া, দেখি টুপিটা খোলে একবার। টুপিটা খুলে নিলাম আমি,
আর টুপিটার সঙ্গে গোছা গোছা চুল উঠে এলো। ওর অসুস্থ পীতবর্ণ চোখ দুটো দেখে আঁতকে উঠতে হয় ঋতবানের মাথার দুপাশ দেখে। অ্যাপারেন্টলি ওর মাথায় কোনো আঘাত লাগেনি, কিন্তু এখন দেখছি মাথার দুপাশটা কপালের উপরে কেমন ফুলে উঠেছে। দেখে মনে হয় কোনো অঙ্কুর উঠে আসছে মাটি ফুঁড়ে। আমি আতঙ্কিত হয়ে বললাম, এটা এটা কি হচ্ছে ঋতু? আস্তে, হাত দিস না, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমার মাথা ফুঁড়ে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। এই দেখ দেখ, সারা গায়ে কি সব হচ্ছে, দেখ একবার। উনিশশো ৭২ সালের অগাস্ট মাস। প্রবল শৈত্যপ্রবাহে আমি আর হুসেইন আটকে রয়েছি ইয়ালুং গ্লেসিয়ারের ঠিক মাঝখানে। এখানে প্রকৃতির অপরূপ রূপ আমাদের পাগল করে তুলেছে। আমরা মাঝে মাঝে হাসছি, মাঝে মাঝে কান খাড়া করে শুনছি বাইরে কেউ ডাকলো না তো। হুসেইন আছে আমার সঙ্গে, আমার থেকে ওরই হালত বেশি খারাপ, কারণ এই 15 দিনে বহু তুষার ঝড় বয়ে গিয়েছে আমাদের উপত্যকা দিয়ে, আর কেউ নেই কোথাও। তুষার ঝড়ের ফেনির ও তুষারের পাহাড় জমেছে আমাদের আশেপাশে, আমাদের মনেও। মাঝে মধ্যেই আমি কোনো বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনে জেগে উঠছি। মাঝে মাঝে হুসেইন শুনতে পাচ্ছে তার মৃতা স্ত্রী পারভিনের কান্না। যতবারই শুনছে ততবারই হুসেইন কেমন পাগলের মতো আচরণ করছে। परवीन तू कहाँ है? मेरी जान, मेरा परवीन तू कहाँ है? कहाँ है परवीन? এত কাছে এসে তোকে আমি না নিয়ে যাব না। প্লিজ বল তুই কোথায় আছিস পারভিন? ওকে ধরে রাখা যাচ্ছে না। বারবার সেই কান্না লক্ষ্য করেও ছুটে যাচ্ছে ওই পাহাড়ের খাদের কিনারায়, অথবা গিরিপথের কোনো বিপজ্জনক রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে ও উদ্ভ্রান্তের মতো। ধরে বেঁধেও হুসেইনকে সেই সময় রুখে রাখতে পারছি না। তুষার ঝড়ের পয়লা দিনেই আমাদের সঙ্গে থাকা কুলি মজুরগুলো পালিয়েছে, তাই আমাকেই বারবার ছুটে বেরোতে হচ্ছে, কড়া নজরে রাখতে হচ্ছে হুসেইনকে। কিন্তু কতক্ষণ পারবো জানি না, কতক্ষণ নিজেকে এই মায়ার জগতে সুরক্ষিত রাখতে পারবো সেটাও হলপ করে বলতে পারি না। কেন? কারণ আমিও তো মাঝে মধ্যেই শুনতে পাচ্ছি সেই বিন্নির কান্নার আওয়াজ। আমি জানি বিন্নি এখানে নেই, বিন্নি এখানে থাকতে পারে না, তবু আমি খুব স্পষ্ট শুনছি ওরই আওয়াজ। আর সঙ্গে সঙ্গে মন্ত্রমুগ্ধের মতো মনে হচ্ছে ওই আওয়াজ ধরে চলে যায় বিন্নির কাছে। বড় আলতো কচি হাত দুটো জেঠু বলে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। ঈদ মিলাতের আড্ডায় যেতে ঘাগরা চুলি কিনে দিতে বলবে ঠোঁট ফুলিয়ে। আমি ওকে না করবো, আর ও আরও ঠোঁট ফুলিয়ে কাঁদবে। আর ওর মা আমাকে লাই দিয়ে মেয়ের সর্বনাশ করছি বলে খুনসুটি করবে, বলবে দাদা আপনি মেয়েটার মাথাটা খেলেন। আমি আসবো, বিন্নিকে কোলে তুলে ধরবো, পেটে একটু কাতুকুতু দিতেই ছলছলে চোখেই খিলখিলিয়ে হেসে উঠবে ছোট্ট বিন্নি। কিন্তু আমি জানি এ সব মিথ্যে, সব। এখানে বিন্নি থাকতে পারে না, কিছুতেই না। मैं आ रहा हूं परवीन, मैं आ रहा हूं मेरी जान। এত কাছে এসে তোকে না নিয়ে আমি ফিরবো না। मैं आ रहा हूं परवीन, मैं आ रहा हूं। ওই আবার পাগলামি শুরু হয়েছে। আবার হুসেইন পারভিনের আওয়াজ শুনতে পাচ্ছে। আমি যেমন এখন স্পষ্ট শুনতে পাচ্ছি বিন্নি, হ্যাঁ বিন্নি ডাকছে আমাকে। আর কোনো ভনিতা নেই, আর কোনো লুকোচুরির দরকার পড়ছে না। বিন্নি ডাকছে, জেঠু। আমাকে যেতে হবে। এই হিমালয়ের আতঙ্কে আমি মিথ্যে বিন্নিকেও যে একলা ফেলে রেখে যেতে পারি না। আমার আর ডায়েরি লেখার উপায় নেই, আমাকে আবার বেরোতে হবে। এখন আমার রেডিয়েশন মিটারের কাঁটা সবচেয়ে উপরে, অর্থাৎ রেডিয়েশনের উৎসের খুব কাছেই আছি আমরা। চারিদিক তুষার ঝড়ের শুভ্রতায় মোড়া। আমার বন্ধু হুসেইন এই মাত্র তাঁবু থেকে বেরিয়ে গেল হিমবাহের সেই বাঁকটার দিকে, যার ফলে কি আছে আমার জানা নেই। আমাকেও যেতে হবে ওর সঙ্গে। আমার আর কিচ্ছু লেখার নেই, কিছুই বলার নেই।
বিন্নির ভারী বিপদ, ওকে আমি এভাবে ফেলে রেখে যেতে পারি না। বিন্নি বিন্নি, আমি আসছি বিন্নি, বিন্নি। পাহাড় থেকে নেমে আসছি ধীরে ধীরে। আর কয়েক ঘন্টার সফর, তারপরেই পৌঁছে যাব কাঠমান্ডু শহরে। আর তারপর সেখান থেকে দ্রুত আমাদের ফিরে যেতে হবে নিজেদের আস্তানায়, নিজেদের শহরে। কথাটা বলতে বলতে ড্রাইভারের সামনে রাখা লুকিং গ্লাসের দিকে নজর গেল আমার। দেখলাম ড্রাইভার আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই সে চোখটা ফিরিয়ে নিল, যেন কিছুই হয়নি। কিন্তু আমি ভালো মতোই জানি সে আমাকেই দেখছিল। খুব অস্বস্তি হলো আমার। খুব ভালো করে নিজেকে মুড়িয়ে নিলাম গা থেকে একটু এলিয়ে পড়া শালটা দিয়ে। হিমবাহের সেই আতঙ্কের রাত যেন আমার এখনো কাটেনি। এখনো চোখ বন্ধ করলে মনে হয় চোখের সামনে সিনেমার মতো পর ঘটে যাচ্ছে ঘটনাগুলো। কানে সেই চিৎকার শুনতে পাচ্ছি এখনো। ওই পিশাচটার আর্তনাদ আমাকে তাড়া করে বেড়াচ্ছে এই পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে। তারপর থেকে কি যেন হয়েছে আমার। আমি যেন ঠিক আমার মধ্যেই নেই। গোটা শরীরে অসম্ভব যন্ত্রণা, বিশেষ করে মাথায়, যেন পাতার একটা সামান্য টোকাতেও প্রাণটা বেরিয়ে আসবে। আর আমার সারা গায়ে ভয়ঙ্কর দুর্গন্ধ। আর এই দুর্গন্ধের চোটে আলায়কার খুব অসুবিধা হচ্ছে, আমি জানি। তাই সে লেবু লজেন্স কিনতে দাঁড়িয়েছে এই পাহাড়ি মুদির দোকানের সামনে। কি অপরূপ দৃশ্য চারিদিকে। পাহাড়ের কোলে খাঁচ কাটা ঢালগুলোয় এই উপত্যকা যেন শুয়ে আছে আলো আর মেঘের বিছানায়। বহুদিন বাদে উপত্যকায় মানুষের কলরব শুনতে পাচ্ছি। মনটা পরিতৃপ্ত হয়ে যাচ্ছে। আর এই পরিপাটি সবুজে মোড়া ভ্যালিতে একটা গাড়ির ব্যাক সিটে প্রায় শুয়ে থাকতে থাকতে নিজেকে মনে হচ্ছে একেবারেই বেমানান। সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে জ্বরে, চোখেও ঝাপসা দেখছি। হাতটা যেন ক্রমশ সরু হয়ে আসছে। মাথার দুপাশে কপালের ওপরে এত যন্ত্রণা যে মনে হচ্ছে এর চাইতে মাথাটা যদি কেউ কেটে নিত তাহলে বোধহয় স্বস্তি পেতাম। সামনেই দেখছি একটা গোলগাল বাচ্চা একটা কুকুরছানাকে নিয়ে খেলায় মরত। আর সঙ্গে সঙ্গে ওকে দেখেই আমার পেটটা কেমন যেন গলিয়ে উঠল। এমনটা হয় সাধারণত খুব খিদে পেলে। কিন্তু এই কিছুক্ষণ আগেই আমি আলায়কার দেওয়া খাবার ফিরিয়ে দিয়েছি। কিন্তু এখন কেমন পেটটা গলিয়ে উঠছে। কি সুন্দর একটা বিস্কুটের প্যাকেট থেকে ওই বাচ্চাটা একটা করে বিস্কুট ছুঁড়ে দিচ্ছে, আর কুকুরছানাটা পাগলের মতো সেই বিস্কুটের দিকে ছুটে যাচ্ছে। কখনো আবার বিস্কুটটা মুখে নিয়ে একটা আস্ত মাংসের তালের মতো কুকুরটা ছুটে আসছে ওই বড় মাংসের তালটার দিকে, মানে ওই ছেলেটার দিকে। আমি আর বসে থাকতে পারছি না। মনে হচ্ছে আমি ছুটে চলে যাই ওই বাচ্চা ছেলেটার কাছে, ওর হাত থেকে ছিনিয়ে নিই বিস্কুটের প্যাকেটটা। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে গাড়ির গেটটা খুলে বেরিয়ে এলাম আমি। ড্রাইভার আমাকে বারণ করলো বোধহয় একবার, কিন্তু আমি গা করলাম না।
গাড়ি থেকে বেরিয়ে এসেই আমি বুঝতে পারলাম আমি পারবো না। আমার সারা গা কেমন টলছে, মাথাটা বন বন করে ঘুরছে। আমি কোনো রকমে আবার গাড়ির জানলার খাঁজটা ধরে ফেললাম। নিজেকে আরো একবার সামলে নিলাম। আর ততক্ষণে আমার সামনে এসে দাঁড়িয়েছে আলায়েকা। কি একা বেরিয়ে এসেছিস কেন? পড়ে যাবি তো। ওইদিকে দেখ একবার। কি ঋতো? ও ওরা, আমি দেখছিলাম কি সুন্দর ওই বাচ্চা দুটো খেলা করছে। এখানে মানুষ আর পশুর মধ্যে কোনো ফারাক নেই, তাই না? ঠিক আছে, আর বেশি কথা বলতে হবে না, গাড়িতে ওঠ। কিন্তু আমার খিদে পেয়েছে আলায়েকা। ওই বাচ্চা কুকুরটার মতো আমার কিছু খেতে দিবি? খিদে পাবে না? তখন তো 1000 বার বললাম কিছু খেয়ে নে। ঠিক আছে, গাড়িতে বস, আমি দেখছি কিছু নুডলস ম্যানেজ করতে পারি কিনা। এই বলে আলায়েকা গাড়ির দরজাটা খুলল আর খুব সাবধানে আমাকে বসিয়ে দিল সিটের ওপরে। আমি কিন্তু তখন ওই বাচ্চা ছেলেটা আর কুকুরটার দিকে এক দৃষ্টে তাকিয়ে। আলায়েকা আমার চোখ লক্ষ্য করে একবার দেখল, তারপর হাসি মুখে আমার মাথা থেকে নেমে পড়া শালটা তুলে দেওয়ার আগে বোধহয় একটু খুনসুটি করেই আমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথায় আমি আর্তনাদ করে উঠলাম। দেখলাম গাড়ির ড্রাইভারটা বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আলায়েকা কয়েক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ওর চোখ মুখ প্রথমটায় তো আমি খেয়ালই করিনি। তারপর যখন ব্যথাটা একটু সামলে উঠলাম, দেখলাম আলায়েকার গম্ভীর থমথমে মুখের ওপর দিয়ে আতঙ্কের বাড়িধারা বয়ে চলেছে। সে কাঁদছে আর হাতের মুঠোটা এগিয়ে আমার সামনে সেটা খুলে ধরেছে। আমি দেখলাম আলায়েকার হাতে ধরা একগুচ্ছ কেশ রাশি ওর এই খুনসুটিতে বুলিয়ে দেওয়া হাতের ওপর উঠে এসেছে আমার চুল। যেন এতক্ষণ আমার মাথায় কেউ কম দামি আঠা দিয়ে সেটা চিপকে রেখেছিল। না মা, অনেকবার বলেছি, ঋতু কিছুতেই ডাক্তার দেখাতে রাজি হয়নি। ওর ঠিক হুঁশ নেই মা। আমি একা হাতে আর কত কি করব বলো তো? তাছাড়া ফ্লাইটেরও সময় হয়ে গেছে, এতক্ষণ কোনো নেটওয়ার্কই ছিল না। এই এয়ারপোর্টে পৌঁছানোর একটু আগেই নেটওয়ার্ক পেলাম, কি করে খবর দেবো বলো তো? যাই হোক, কলকাতা ফিরেই যা করার করতে হবে, তুমি চিন্তা করো না। আমি আর ঋতু অনেক কিছু জেনে এসেছি মা, অনেক কিছু। এখন রাখি, ফ্লাইটের ফাইনাল কল হয়ে গিয়েছে। This is final call for flight number AC022 Kathmandu, Kolkata. This is final call. Passengers are requested. আমার বিশ্বাসই হচ্ছে না। একটা রহস্যকে সেই তুষার চাদরে মোড়া হিমাবহ প্রান্তরে হিমালয়ের কোলে এইভাবে অর্ধ উন্মোচিতভাবে রেখে আসতে হলো। কি করে যে এই অসুস্থ মানুষটাকে নিয়ে ওই পাহাড় চূড়া থেকে ফিরে এসেছি সেটা আমিই জানি। আমার মাথা থেকে এতদিনে বেরিয়ে গিয়েছে সব কিছু, জেঠুর হারিয়ে যাওয়া, ভূষণের এইভাবে চলে যাওয়া সব কিছু। আর গুহার ভিতরের সেই শয়তানটার কথা আমার মাথা থেকে যেন উবেই গিয়েছিল। আমার কাছে এখন একটাই উদ্দেশ্য, ঋতুকে নিয়ে কলকাতায় ফিরে যাওয়া, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ওর চিকিৎসা শুরু করা। ওই যে হুইল চেয়ারের উপর আধো ঘুমে আধো জাগরণে অসুস্থ হয়েছে মানুষটা বসে আছে, বহু লড়াই করে ওকে আমি ফিরে পেয়েছি। বহু বাধা পেরিয়ে লড়াই করতে করতে আমাকে পেয়েছিল ঋতু। আমার কথায়, শুধু আমার কথায়, কোনো আগু পিছু না ভেবে ওই মানুষটা আমার সঙ্গে বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ফেলে রেখে এত দূর এই অসম্ভবের পথে রওনা দিয়েছিল। আর আমি তো ওর থেকে শুধু নিয়েই গেলাম, দিতে পারলাম কোথায়? কি অবস্থা হয়েছে ওর!
জানি না আর কি অপেক্ষা করছে ওর সামনে। কোনো রকমে ঋতুকে নিয়ে উঠে এলাম বোয়িং বিমানের ভিতরে। অপরিসর আসনের মাঝে এলিয়ে দিলাম ঋতুকে। সে খানিকটা ছটফট করতে করতে শুয়ে পড়ল একেবারে যেন শিশুর মতো করে। হ্যান্ডব্যাগগুলোকে তুলে রাখতে রাখতে দেখলাম ফ্লাইট কানায় কানায় ভর্তি। এয়ার হোস্টেসদের তৎপরতা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ বাদেই ওরা বলবে, মাঝ আকাশে যদি প্লেন কোনো কারণে খারাপ হয়ে যায়, যদি ঝাঁপিয়ে পড়তে হয়, তাহলে মানুষ ওই মহাশূন্যের উপর থেকে নিচে দ্রুত, খুব দ্রুত পড়তে পড়তেও কিভাবে বেঁচে যেতে পারে। ব্যাগটা ওঠাতে গিয়ে টুপ করে হাতের উপর খসে পড়ল কি একটা, যেন মাটিতে পড়ে গেল ওটা। ভালো করে নিচু হয়ে দেখলাম ওটা আমার জেঠুর না শেষ করা সেই ডায়েরিটা, যেটার উপরে সোনার হরফে লেখা 1972। মাথার মধ্যে ঝট করে কতগুলো দৃশ্য একে একে খেলে গেল। একে একে চোখের সামনে দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠল। মনে পড়ে গেল জেঠুর সঙ্গে হুসেনের সেই কথোপকথনের কথা। बोला ना आपको, ওটা না আছে মানুষ, না তো জানোয়ার। ওর মাথাটা আছে হিরানের মতো, হিরানের মতোই মাথায় সিং, আর শরীরটা মানুষের মতো। হাত পা সব ঘন লুমে ঢাকা, কোথাও কোথাও তো মাংস খসে পড়ছে। ওই হিপ্পিরা শয়তানটাকে কি বলে ডাকে अब जानते हो बंगाली बाबू? না, उसको कहते हैं वेंडिगो, और उसका काम है हर तरफ माया बिछा के মানুষকে খাওয়া। ওই শয়তানটার খাওয়া শেষ হয় না কখনো। ও যত খায় তত তোর খিদে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। उसको तो सबक सिखाना पड़ेगा, सबक सिखाना ही पड़ेगा बंगाली बाबू। उसके लिए तो जान भी कुर्बान। Would you like some tea or coffee, ma'am? 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 নো নো, থ্যাংক ইউ। দেখলাম একটা খুব সুন্দর মেয়ে হাসি হাসি মুখ করে কখন আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এতটাই বিভোর ছিলাম যে ওই মেয়েটা কখন এসে দাঁড়িয়েছে আমি বুঝতেই পারিনি। হাসি মুখে না করে দেওয়ার পর সে পিছনের সিটে চলে গেল। এখনো ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, একেবারে শেষ মুহূর্তের সময় গুনছে। আর কিছুক্ষণ বাদেই এটা উড়ে যাবে সেই হিমালয়ের উপর দিয়ে, আর নিচে থেকে যাবে সেই আতঙ্ক। কি যেন নাম বলেছিল ওটার, হোসেন? কি, ওয়েন্ডিগো না? এখনো মোবাইলটা বন্ধ করে দিতে হয়নি, তার আগে আমি একবার সার্চ করে নিলাম ওয়েন্ডিগো লিখে। তারপর সেটা পড়তে পড়তে বিভোর হয়ে গেলাম। নর্থ আমেরিকার ক্রিচার ওয়েন্ডিগোর সঙ্গে বাস্তবের কতটা মিল আমার জানা নেই, তবে পাহাড়ের বুকে তুষার গুহায় উত্তর আমেরিকার পার্বত্য অঞ্চলে বহু বহু বছর ধরে এই প্রাণীকে নিয়ে নানা কিংবদন্তি তাকে জীবন্ত করে রেখেছে। অনেকটা মুখে মুখে ফেরা মানুষের গানের মতোই ওয়েন্ডিগোর খুব বিপজ্জনক বর্ণনা পাওয়া যায় নানা আখ্যানে। সে ঠিক করে মানুষও নয়, আবার পশুও নয়। তার সারা শরীর মানুষের মতো হলেও মাথাটা পূর্ণবয়স্ক হরিণের মতো। মাথায় থাকে একটা প্রমাণ সাইজের চিতল হরিণের শিং। ওয়েন্ডিগো মায়া তৈরি করতে পারে। সে মায়ার জালে তার শিকারকে আকর্ষণ করে। প্রিয়জনের গলা হুবহু নকল করে সে কাছে ডাকতে পারে শিকারকে। মোহাচ্ছন্ন অবস্থায় সে ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর। তারপর সে শিকারের মাংস মজ্জায় সে নিজের খিদে মেটায়। ওয়েন্ডিগো এই কারণেও আরও ভয়ঙ্কর, কারণ তার মায়ার হাত থেকে রক্ষা পায় খুব কম মানুষই। আর একবার ওয়েন্ডিগো যদি কারোর শরীরে থাবা বসায় আর ঘটনাচক্রে সেই শিকার প্রাণে যদি বেঁচেও যায়, তারপরেও রেহাই নেই।
কারণ 48 থেকে 50 ঘন্টার মধ্যে নাকি সেই মানুষটি নিজেও ওয়েন্ডিগোতে পরিণত হয়। আর এই কারণে অনেক সময় বংশবৃদ্ধির আশায় ওই পাহাড়ি অপদেবতাটি বহু শিকারকে আঘাতপ্রাপ্ত করে ছেড়ে দেয়। ওয়েন্ডিগোর উপস্থিতির কথা অনেকবার অনেকে বলেছেন, তাতে উঠে এসেছে এক ভয়ানক দুর্গন্ধের কথাও। অনেকে এমনও বলেছেন যে ওয়েন্ডিগো নাকি প্রচুর পাওয়ার কনসেন্ট্রেট করতে পারে। হতে পারে সেটা কোনো রেডিয়েশন। ডায়েরিটা পড়তে পড়তেই প্লেনটা উড়ে গিয়েছিল। এখন আমরা ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে। নিচে ধোঁয়ার মতো হিমালয়ের বুক চিরে আমাদের এই যন্ত্রবিমান উড়ে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। এখন খুব ধীমে তালে একটা আলো জ্বলে আছে ফ্লাইটটার মধ্যে। সেই আলোটা যেন একটা মায়াই তৈরি করেছে। আমি ডায়েরিটা থেকে মুখ তুলে পাশের সিটে চোখ ফেলতেই অবাক হয়ে গেলাম। কখন যে ঋতু আমার পাশ থেকে উঠে গিয়েছে আমি খেয়ালই করিনি। কোথায় গেল? প্রশ্নটার উত্তরের জন্য মাথা ঘোরানোর সময়টুকু পর্যন্ত পাইনি। হঠাৎ এক প্রচণ্ড আর্তনাদ আর ঝাঁকুনিতে আমার গোটা শরীরটা নড়ে উঠল। বুঝলাম এই আওয়াজ এবং ঝাঁকুনিটা পুরো ফ্লাইটটাতেই হয়েছে। যাত্রীদের মধ্যে একটা কলরব তৈরি হয়ে গেল। কেমন যেন একটা সাইরেন এবং বিপদ ঘণ্টি বাজতে শুরু করলো মুহূর্তে। গোটা ফ্লাইটটায় একটা ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। অসহায় যাত্রীরা কিছুই যেন বুঝে উঠতে পারছে না। আমি পাথর হয়ে বসে আছি, মাথা ঘোরানোরও শক্তি নেই আমার। আবার শুনলাম সেই ভয়ঙ্কর আর্তনাদটা। এই আর্তনাদ আমি আগে শুনেছি সেই পাহাড় চূড়ার উপরে তুষার ঢাকা হিমবাহের মাঝে। আমি যেন বুঝতে পারছি সব কিছু। দেখলাম এয়ার হোস্টেসদের বারণ করা সত্ত্বেও যাত্রীরা ভয়ে আতঙ্কে সবাই সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ফ্লাইটের এমার্জেন্সি আলোটা জ্বলে উঠল। আধার মোড়া ফ্লাইটের ভিতর সেই একঘেয়ে বিপদ ঘণ্টি আর লাল টকটকে আলোর প্রেক্ষাপট বেশ মানিয়েছে যেন এই পরিস্থিতির সঙ্গে। সেই সুন্দর এয়ার হোস্টেস মেয়েটা এক ছুটে পেরিয়ে গেল আমার সিটটা। দ্রুত সে বাথরুমের দিকে ছুটে গেল। আমার তখনও শক্তি নেই পিছনে ফিরে তাকানোর। আর প্রায় সঙ্গে সঙ্গে আবার একটা আর্তনাদ। তবে এবার সেই মেয়েটার। আমি দেখলাম, আমি শুনলাম আমার সহযাত্রীরা সবাই কেমন স্থির হয়ে পিছন দিকে চেয়ে সেই দৃশ্য এক দৃষ্টিতে দেখছে। কারো মুখে কোনো কথা নেই, অথচ চোখগুলো যেন ফেটে বেরিয়ে আসবে সকলেরই। বাধ্য হয়ে মাথা ঘোরালাম আমি। বাথরুমের একদম সামনে ওটা কে ওটা? আমি মুখটা ভালো করে দেখতে পেলাম না। ওর সারা শরীর ঢেকে রয়েছে জ্যান্ত লোমে। ওর সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই বিমান সেবিকার মুন্ডহীন দেহটা। আর ফ্লাইটের লাল রঙা সেই এমার্জেন্সি আলোর জলানেভার মাঝখানে আবছায়ায় যে দাঁড়িয়ে আছে তার দেহটা অবিকল আমার ঋতুর মতো। কিন্তু ওর মাথায় ওটা কি? একটা চিতল হরিণের শিং। এতক্ষণ শুনছিলেন জয় সাহার লেখা গল্প নৈসর্গিক। লেখক জয় সাহা পেশায় একজন সাংবাদিক। লেখালেখি তাঁর কাজ। এই সময় খবরের কাগজের সঙ্গে যুক্ত 14 বছরেরও বেশি সময় ধরে। প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করার পর সাংবাদিকতায় প্রবেশ। গল্প লেখা শুরু 2017 সাল থেকে। এই চ্যানেলে প্রতিটি উপস্থাপনারই সৃজনশীল প্রযোজনা করেন তিনি। এই গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়, জয় সাহা, সৌনক সান্যাল, অভিযান বসু, কল্লোল দে।
সৈয়দ মুস্তাক সিরাজের চরিত্রে অভিজিৎ ঘোষ এবং আলায়েকা চান্দ্রেই নিয়োগী, শব্দবিন্যাসে সায়র দে, থামনেল ও পোস্টার ডিজাইন সৌম্যদীপ গুঁই, পরিচালনা এবং ঋতবানের চরিত্রে আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, সৃজনশীল প্রযোজনা জয় সাহা। কেমন লাগলো আজকের গল্প? সত্যি ঘটনার পাশাপাশি এই ধরনের নন ফিকশনও কি শুনতে চান? জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হাইপ বাটনটি প্রেস করে আমাদের গল্প ছড়িয়ে দিন আরও মানুষের মধ্যে। তাহলে পরের পর্বে দেখা এবং শোনা হচ্ছে।